সকল শিক্ষের ক্লাসের ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসের অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি আমাদের আবার পার্সিমেট্রি বিভ্যালুয়েশনের পরবর্তী যে ক্লাস। আজকে আমরা চতুর্থ অধ্যায় ইতিহাস বিষয়ের আলোচনা শুরু করব। আমরা দেখে নেব কি রয়েছে অধ্যায়ে। ভারতীয় উপমহাদেশে প্রাচীন ইতিহাসের ধারা। আগের অধ্যায় ছিল 3 অধ্যায় ছিল, 2 অধ্যায়ও ছিল ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা, একই অধ্যায়ের নাম রয়েছে। কিন্তু এই অধ্যায় বিশেষে বা অধ্যায় যত এগোচ্ছে আমাদের শুধু সময়, এই যে সময়কালটা দেখছো তোমরা 1500 এবং 600, এই সময়কালটা পরপর চেঞ্জ হচ্ছে। আগেরটা ছিল কত? আগেরটা ছিল 7000 খ্রিস্টপূর্ব 7000 থেকে 1500 পর্যন্ত ছিল। এবার এই অধ্যায়টা আমরা চতুর্থ অধ্যায়টা দেখব যে 1500 থেকে 600, অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দ মানে জানি আমরা যে বেশি হবে এবং বেশি থেকে কমের দিকে আসবে খ্রিস্টপূর্বাব্দের হিসেব নিকেশটা। তো এই অধ্যায়ে এই যে সময়কাল 1500 থেকে 600 খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্ব অব্দ, এই অব্দের সময়ে ভারতবর্ষের যে আমাদের যে প্রাচীন ভারতবর্ষের যে ইতিহাস, সেই ইতিহাসের ধারা কিভাবে আবর্তিত বা বিবর্তিত হয়েছিল সেই নিয়ে আমরা আজকে জানব। আমরা আগের অধ্যায়ে দেখেছিলাম যে ভারতবর্ষে কিভাবে আর্যদের আগমন হয়েছিল, যে হরপ্পা সভ্যতার ধ্বংসের পর, অর্থাৎ যে প্রাচীন ভারতবর্ষের যে হরপ্পা সভ্যতা সিন্ধু নদীর পাশে গড়ে উঠেছিল, সেই সভ্যতার ধ্বংসের উপর গড়ে উঠেছিল এই আর্য সভ্যতা। অনেকে অনুমান করছেন যে আর্যরা এখানকার নাগরিক, আবার বেশিরভাগ ঐতিহাসিকরা একমত যে আর্যরা বিদেশ থেকে এসেছিলেন। তো সেই আর্যদের সময়কাল এটাকে বলা হয় 1500 থেকে 600 সময়কালকে বলা হয়। এই সময়ে ছিল আর্যদের অবস্থান ভারতবর্ষে, তাদের রাজত্বকাল ছিল এই সময়। এই সময়টাকে বৈদিক সভ্যতাও বলা হয়, বৈদিক সভ্যতাও বলা হয়। যেহেতু এই সভ্যতা বিকাশের সময় বেদ রচিত হয়েছিল, তাই এই সভ্যতাটাকে বৈদিক সভ্যতাও বলা হয়। তো এই বৈদিক সভ্যতা বিকাশের পেছনে ভাষার একটা অবদান ছিল, সাহিত্যের অবদান ছিল। তো সেই সাহিত্য বা ভাষা মূলত বিকাশ লাভ করেছিল সংস্কৃত ভাষায়। তো সেই সংস্কৃত ভাষা মূলত 7টি ইন্দো ইউরোপীয় ভাষা রয়েছে। সেই ইন্দো ইউরোপীয় 7টি ভাষার মধ্যে সংস্কৃত হচ্ছে একটি অন্যতম ভাষা, যে ভাষায় আর্যরা কথা বলতো এবং তাদের সাহিত্য রচনা করত। এই 7টি ভাষার মধ্যে আর একটি ভাষা রয়েছে ইন্দো ইরানীয় ভাষা, যেটা এই 7টি ভাষাকে একসঙ্গে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারও বলা হয়। ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারও বলা হয়, ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার বলা হয় এই 7টি ভাষাকে একসঙ্গে। তো আদি ইন্দো ইউরোপীয় ভাষা বর্তমানে আর নেই। ঋগ্বেদ এবং জেন্দ আবেস্তায় ইন্দো ইরানীয় ভাষার প্রভাব লক্ষ্য করা যায়। এই দুটি সাহিত্যই ভাষায় ও বর্ণনায় বেশ কিছু মিল দেখা যায়। ঋগ্বেদ যেটা হিন্দুদের ধর্মগ্রন্থ, আর জেন্দ আবেস্তা যেটা ইন্দো ইরানীয় ভাষায় কিন্তু এই প্রভাব লক্ষ্য করা যায়। জেন্দ আবেস্তা হচ্ছে জরাথুস্ট্রির ধর্ম। জেন্দ আবেস্তায় দায়েব বা দেবতা তাদের ঘৃণা করা হতো, কিন্তু দেবতাদের ঘৃণা করা হতো জেন্দ আবেস্তায়। কিন্তু ঋগ্বেদে দেবতাদের আবার সম্মান করা হতো বা সম্মানিত ব্যক্তি বলে কল্পনা করা হতো। আবার আবেস্তার শ্রেষ্ঠ দেবতা হচ্ছে অহুর, অথচ বৈদিক সাহিত্যে অহুর বা অসুর খারাপ বলে পরিচিত। উল্টো সিস্টেম। দেখো তোমরা যে জেন্দ আবেস্তায় অহুর বা অসুর জেন্দ আবেস্তা ধর্মগ্রন্থে
একে এই অহুর বা অসুরকে সব থেকে শ্রেষ্ঠ মনে করা হতো। আর দেবতা, দেব বা দয়েব, দেব বা দয়েব এখানে সম্মান বেশি ছিল। দেব বা দয়েব ঋগ্বেদে সম্মান বেশি দেবতার বা তাকে পূজনীয় করা হতো, বুঝতে পারছো, ঋগ্বেদে। কিন্তু অহুরকে জেন্দা আবেস্তা ধর্মগ্রন্থে বেশি সম্মান করা হতো। এখানে ভিলেন ছিল অসুর। অসুর ভিলেন হচ্ছে ঋগ্বেদে, আর নায়ক হচ্ছে দেব ঋগ্বেদে। কিন্তু জেন্দা আবেস্তায় হিরো হচ্ছে কে, নায়ক হচ্ছে কে, অহুর বা অসুর। আর দেব বা দেবতাকে দয়েবকে এখানে খারাপ বলে মনে করা হয়েছে। তার ফলে এই গোষ্ঠীর একটি শাখা উত্তর পশ্চিম সীমান্ত হয়ে ভারতীয় উপমহাদেশে পৌঁছেছিল। এদেরই ইন্দো আর্য ভাষা গোষ্ঠী বলা হতো। এক্ষেত্রে মনে রাখা যে আর্য কোনো জাতিবাচক শব্দ নয়। ইন্দো আর্য ভাষারও সবথেকে পুরনো সাহিত্য হচ্ছে তোমরা জেনে রাখো, সেটা হচ্ছে ঋগ্বেদ। বুঝতে পারলে? এবার যে বৈদিক সভ্যতা বা বৈদিক সাহিত্য, বৈদিক সভ্যতা বা বৈদিক সাহিত্য যে সময় এই বৈদিক সাহিত্যের বিকাশ হয়, সেই সময়টাকে বলা হচ্ছে বৈদিক সভ্যতা। বেদ এসেছে বিদ শব্দ থেকে। বেদ এসেছে বিদ শব্দ। বিদ মানে হচ্ছে জ্ঞান, বুঝতে পারলে? বিদ মানে হচ্ছে জ্ঞান। এই বিদ মানে জ্ঞান। সমস্ত বৈদিক সাহিত্যকে আবার 4টি ভাগে ভাগ করা যায়। সমস্ত বৈদিক সাহিত্যকে, এই যে বৈদিক সাহিত্য, সেই বৈদিক সাহিত্যকে 4টি ভাগে ভাগ করা যায়। বৈদিক সাহিত্যে 4টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সংহিতা, 2 হচ্ছে ব্রাহ্মণ, 3 হচ্ছে অরণ্যক, 4 হচ্ছে উপনিষদ। দেখো, বৈদিক সাহিত্য হচ্ছে 4টি ভাগ রয়েছে। একটা হচ্ছে সংহিতা, ব্রাহ্মণ, অরণ্যক, উপনিষদ। বৈদিক সাহিত্যের 4টি ভাগ। এবার ঋক, সাম, যজু, অথর্ব, এই 4টি হলো সংহিতা। আবার এই সংহিতাকে 4টি ভাগ করা যায়। একটা হচ্ছে ঋক, 2 নম্বর হচ্ছে সাম, 3 নম্বর হচ্ছে যজু এবং 4 নম্বর হচ্ছে অথর্ব। সংহিতা আবার 4টি ভাগ। একটা হচ্ছে ঋক, সাম, যজু, অথর্ব। সংহিতাগুলি কিন্তু আবার ছন্দে বাঁধা কবিতার মতো। ঋগ্বেদের সব থেকে পুরনো বৈদিক সাহিত্য এই যে ঋগ্বেদ, সেটা কিন্তু সব থেকে পুরনো। বাকি 3টি সংহিতা ও অন্যান্য বৈদিক সাহিত্য একেবারে ঋগ্বেদের পরের রচনা। বাকি যে 3টি, প্রথম হচ্ছে ঋগ্বেদ, তাই সেগুলিকে পরবর্তী বৈদিক সাহিত্য বলা হয়। এই যে 3টে রয়েছে, এই 3টে একসঙ্গে এটাকে একসঙ্গে বলা হয় পরবর্তী বৈদিক সাহিত্য। আর এটাকে বলা হয় একেবারে প্রাচীন, সব থেকে প্রাচীন বা একেবারে আদি বৈদিক সাহিত্য যেটা, সেটা হচ্ছে ঋগ্বেদ। আর পরবর্তী বৈদিক সাহিত্য হচ্ছে এই 3টি রয়েছে, আদি বৈদিক সাহিত্য এবং পরবর্তী বৈদিক সাহিত্য। বৈদিক সাহিত্যে থেকে বৈদিক সভ্যতার ইতিহাস জানা যায়। এই যে বৈদিক সাহিত্য রয়েছে, এখান থেকে এই বৈদিক সভ্যতার ইতিহাস জানা যায়। তাই বৈদিক যুগেরও আবার 2টি ভাগ। আদি বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ। এই যে যুগ রয়েছে বৈদিক সভ্যতা, সেই বৈদিক সভ্যতা আবার 2টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আদি বৈদিক যুগ
2 নম্বর হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। দেখে নাও তোমরা এখানে আদি বৈদিক যুগ মানে যে এই যে ঋক বেদ যে সময় হয়েছিল সেটা হচ্ছে আদি বৈদিক, আর এই যে পরের এই সেই তিনটি হচ্ছে পরবর্তী বৈদিক যুগের যে সাহিত্য সেটা বিকাশ লাভ করে যখন যে সময়, সেটাকে বলা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। আচ্ছা, এবার মনে রাখার মতো কিছু কিছু জিনিস রয়েছে, সেটা হচ্ছে ঋগ্বেদের এই যে 4টে, 1 2 3 4টে যে বেদের অংশ, সেই অংশগুলি কি কি নিয়ে গঠিত, এক একটা কি কি নিয়ে গঠিত। তো ঋগ্বেদ, এই যে সেই ঋগটা হচ্ছে ছন্দে বাঁধা, কবিতায় যেরকম ছন্দ থাকে সেই রকম ছন্দে বাঁধা ঋকের যে সমষ্টি, কিছু বাক্য বা কয়েকটা শব্দ বা বাক্য নিয়ে যে গঠিত ছন্দ, তারই সমষ্টি হচ্ছে ঋগ্বেদ। তাই এই সংহতির নাম ঋক সংহিতাও বলা হয়। সংহিতা কথার অর্থ হচ্ছে সংকলন করা। আর এরপরে হচ্ছে সাম কথার অর্থ হচ্ছে গান। সামবেদ সংহিতার বেশিরভাগই ঋগ্বেদের থেকে নেওয়া, কেবল সামবেদ সুর করে গানের মতো গাওয়া হতো। এটা হচ্ছে গানের মতো, এই সামবেদটা হচ্ছে গানের মতো করে গাওয়া হতো। আর যজুর্বেদ মূলত বিভিন্ন আচার অনুষ্ঠানের যে মন্ত্রাদি, যেমন বিয়ের যে মন্ত্র বা পুজোর যে মন্ত্র, যা আচার অনুষ্ঠানের যে মন্ত্রাদির যে সংকলন, সেই সংকলনকে পদ্যে এবং গদ্যে রূপ দেওয়া হয়েছে এই যজুর্বেদে। আর অথর্ববেদ, এই যে অথর্ববেদ রয়েছে, সেই অথর্ববেদটা হচ্ছে বিভিন্ন যে জাদুমন্ত্র বা তুকতাক করা, সেই জাদুমন্ত্রর সংহিতা হচ্ছে বৈদিক যুগ। সংহিতার ব্যাখ্যাগুলির জন্য তৈরি হয়েছিল গদ্য লেখা ব্রাহ্মণ। সংহিতাগুলি ব্যাখ্যা করার জন্য তৈরি হয়েছিল গদ্যে লেখা ব্রাহ্মণ। অরণ্যকগুলি যারা লিখতেন তারা অরণ্যে বনে থাকতেন। যাগযজ্ঞের ব্যাখ্যা ও নানা চিন্তাভাবনা অরণ্যক সংহিতে দেখা যায়। বৈদিক সাহিত্যগুলি ঠিকমতো উচ্চারণ করা, ছন্দ, আসল অর্থ বোঝার জন্য রচনা হয়েছিল বেদাঙ্গ। সংখ্যায় বেদাঙ্গ 6টি। এক্ষেত্রে নক্ষত্রের অবস্থান, বিভিন্ন নিয়ম, জ্যামিতিক ধারণা, এই সমস্তগুলো ছিল বৈদিক যুগের যে 6টি বেদাঙ্গ। বৈদিক সাহিত্য ঠিক কোন সময় রচনা তা নিশ্চিত করে বলা মুশকিল, তবে মোটামুটি এই যে 1500 থেকে 600 এই যে সময়কাল, সেটাই হচ্ছে বৈদিক সাহিত্য রচিত হয়েছিল। এর মধ্যে খ্রিস্টপূর্ব 1500 থেকে 1000 অব্দ আদি বৈদিক যুগ, 1500 থেকে 1000 যে আদি বৈদিক যুগ, অর্থাৎ এই যে ঋগ্বেদ যে রচনা হয়েছিল সেই সময়কাল। তারপর থেকে খ্রিস্টপূর্ব 600 অব্দ পরবর্তী বৈদিক যুগ, বা এই 3টি যে রচনা হয় তার সময়কাল। আজকে আমরা জানলাম যে ভারতীয় উপমহাদেশে প্রাচীন ইতিহাসের ধারার যে 1500 থেকে 600 খ্রিস্টাব্দের মধ্যে যে সময়, সে সময়ের যে বৈদিক সভ্যতা বা বৈদিক সাহিত্য, সেই সম্পর্কে আমরা জানলাম। আমরা আরও ভালো করে আমরা নিজেদের সেই পাঠ্য বই থেকে আরও আমরা ডিটেলসে পড়ে তোমরা এই ভিডিওটা লক্ষ্য করবে, এবং যদি কোথাও বোঝার সমস্যা দাঁড়ায় তো তবে অবশ্যই তোমরা আমাকে জানাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।